আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। ন্যারেশন মানে কি? উক্তি। উক্তিটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা ন্যারেশনের একটা সেরা ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ন্যারেশন তোমাকে এভাবে কেউ শেখায় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকে ক্লাসটা তোমরা যারা অনলাইনে দেখছো তারা মনোযোগ দিয়ে দেখো। ইনশাআল্লাহ ন্যারেশনের ত্রুটি আর থাকবে না। তো ন্যারেশনের ত্রুটিগুলো সলভ করার জন্য আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। এই ন্যারেশনটা কি এটা জানার জন্য আগে আমাদের যে ন্যারেশনটা আসলে কি এই বিষয়টা আগে আমাদের ক্লিয়ার হতে হবে। ন্যারেশন হলো আমরা এই যে বিভিন্ন কথা বলি মুখ দিয়ে, যে আমি যেমন কথা বলছি, এটাই হলো ন্যারেশন। ন্যারেশন হচ্ছে যে ন্যারেশন মানুষের মুখের কথা। আচ্ছা, এই কথাকে বিভিন্নভাবে বলা যেতে পারে। যেমন যে আমি যেভাবে বলছি ঠিক একইভাবে যদি কেউ উপস্থাপন করে তাহলে এটা হবে ডিরেক্ট ন্যারেশন। আর আমার কথা যদি কেউ নিজের ভাষায় উপস্থাপন করে তাহলে সেটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, আমি প্রথমত কি বলেছি, আমি আজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো এখন অর্ণব, মনে করো তুমি ক্লাসে তোমার বাবাকে বললা, স্যার বলেছে যে আমি আজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। স্যার বলেছেন আমি আজ ন্যারেশন নিয়ে কথা বলবো। অর্থাৎ এখানে আমি দ্বারা কি তোমাকে বোঝাচ্ছে না আমাকে বোঝাচ্ছে? আপনাকে। আমাকে বোঝাচ্ছে। দ্যাট মিন্স এই যে আমিতে ন্যারেটরকে বোঝায় না, অন্য কাউকে, অর্থাৎ ওই বক্তব্যটার মেইন যে বক্তা তাকে বোঝায়, সেটা হলো ডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা কি বুঝতে পেরেছি ডিরেক্ট ন্যারেশনটা কি? যে এখানে আমরা যখন আমি 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 মনে করি একটা ন্যারেটর, সেখানে আমি মুখ দিয়ে আমি যে কথাটা উল্লেখ করলাম কিন্তু ওটা দ্বারা আমাকে বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে? যে ন্যারেটর তাকে। সুতরাং সেটা হয়ে যাবে কে? সেটা ডিরেক্ট ন্যারেশন। দ্যাট মিন্স বক্তা যখন কোনো কথা বলে সেই কথাটাকে অন্য কোনো ন্যারেটর যখন তার নিজের ভাষায় উপস্থাপন না করে হুবহু বক্তার ভাষায় উপস্থাপন করে, সেটা হলো ডিরেক্ট ন্যারেশন। আর তুমি এটা যদি বলতে যে স্যার বলেছেন যে স্যার আজ ক্লাসে কি ন্যারেশন আলোচনা করবে, তাহলে এইখানে কিন্তু তুমি তোমার নিজের ভাষায় ব্যক্ত করলে, অর্থাৎ ন্যারেটর তার নিজের ভাষায় বক্তব্যটা উপস্থাপন করলো, সেটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা ন্যারেশন কয় প্রকার শিখলাম? ন্যারেশন হলো দুই প্রকার, একটা হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। এখন এই যে ডিরেক্ট ন্যারেশনটা ইনডিরেক্ট ন্যারেশন, এটা আমরা কিভাবে একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে পারি, এটা নিয়েই হচ্ছে আমাদের মূল আলোচনা। যে আমরা একটা ডিরেক্ট ন্যারেশনকে কিভাবে ইনডিরেক্ট ন্যারেশনে নিতে পারি। তো এটার জন্য আমরা সর্বপ্রথম একটা एग्जांपल দেখব। He said to me, I am reading a book now. আচ্ছা, ফুল স্টপ। এটা বাইরে আসা যাবে না। এখানে কি বললো? he said to me, তিনি আমাকে বললেন I am reading a book now। তাহলে এখানে বোঝা যাচ্ছে এই I দ্বারা he কে বোঝাচ্ছে না, এই I দ্বারা বোঝাচ্ছে কাকে? মানে হ্যাঁ এই I মানে হচ্ছে কি? আমি। তাহলে আমি মানে এখানে বক্তার যে বক্তব্যটা হুবহু তুলে ধরা হয়েছে নাকি, যার কারণে এটা হলো ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, এবার এটার ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে করতে পারি? He said to me oblique told me। ঠিক আছে? জি স্যার। এইটার পরিবর্তে হবে কমন that he was reading a book then। তাহলে এখানে আমরা কি কি পেলাম দেখো, এটা ডিরেক্ট ন্যারেশন, এটা ইনডিরেক্ট ন্যারেশন। একটা एग्जांपल প্রয়োজন মনে রাখবে যে কিভাবে মুখস্থ, মানে একটা एग्जांपल মুখস্থ করে রাখবে, তাহলে আমাদের এটা সহজ হয়ে যাবে। তাহলে he said to me I am reading a book now, এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় he said to me অথবা told me that he was reading a book then। তাহলে এইখানে আমরা ন্যারেশনের পরিবর্তনটা কোথায় পেলাম? এই যে said to জায়গায়
মানে আমরা সেট টু রেখে দিতে পারি, আবার টোল্ডও দিতে পারি। তার মানে প্রথম পরিবর্তন হচ্ছে এটা হলো কি সেট টু। হ্যাঁ, সেট টু পরিবর্তন। এটাকে কি বলে? রিপোর্টিং করার জন্য যে ভার্বটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ মানে বাক্য, মূল যে বাক্যটা আমরা তাহলে সাধারণত ন্যারেশন পেলাম দুই প্রকার, একটা হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। আর প্রতিটা ন্যারেশনে প্রধানত দুটো অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ভার্বের অংশ আর একটা রিপোর্টেড স্পিচের অংশ। রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে মানে তোমার রিপোর্ট করে যে সে যে ভার্বের সাহায্যে রিপোর্ট করে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর মূল যে বক্তব্যটা এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে এই যে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হলো, কমা ইনভার্টেড কমাটার পরিবর্তে আমরা দ্যাট অর্থাৎ কনজাংশন বসিয়েছি। তারপরে সাবজেক্ট ছিল, সাবজেক্ট আই হয়ে গেল হি, এম হয়ে গেল ওয়াজ, তারপর নাও হয়ে গেল দেন। তাহলে মূলত কয়টা পরিবর্তন হলো? দেখো 1 2 3 4 5। সাধারণত ন্যারেশনে এই 5টা পরিবর্তন করতে হয়। কয়টা পরিবর্তন? 5টা। তাহলে 1 নম্বরে কিসের পরিবর্তন? 1 নম্বর হলো রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব। 2 নম্বর কি এইখানে যে কনজাংশন বসালাম, কি বসালাম? কনজাংশন। কনজাংশন। 3 নম্বরে দেখো হি, এটা হলো প্রোনাউন। হ্যাঁ, এখানে দেখো আই ফার্স্ট পারসন ছিল, হয়ে গেল হি থার্ড পারসন। তার মানে পারসন পরিবর্তন করতে হয়। কিসের পরিবর্তন? পারসন। পারসন পরিবর্তন। 4 নম্বরে দেখো এখানে ইজ এম রিডিং আ বুক, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল ওয়াজ রিডিং আ বুক। তার মানে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কিসের পরিবর্তন করলাম? টেন্স পরিবর্তন করলাম। এবার 5 নম্বরে নাও হয়ে গেল দেন। এইটার আমরা নাম দিব নিকটবাচক শব্দ, দূরত্ববাচক শব্দ। এটার আমরা নাম দেব মনে করো ডিসটেন্স। কি নিকটবাচক শব্দ বোঝা শব্দ থেকে দূরত্ববাচক শব্দ, এটার আমরা নাম দিলাম মনে করো ডিসটেন্স। এটা যদি আমরা নিজের দেওয়া নাম, তাহলে ন্যারেশনের ক্ষেত্রে এই 5টা পরিবর্তনের কথা মাথায় রাখতে হবে। কি কি? রিপোর্টিং ভার্ব, কনজাংশন, পারসন, টেন্স, ডিসটেন্স। ঠিক আছে? আর আমাদের এই যে পরিবর্তনটা এটা করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটা একটা ব্যাপক ভূমিকা পরিবর্তন করে, ব্যাপক ভূমিকা প্রবর্তন করে। কারণ এই রিপোর্টিং ভার্বটা যদি তিনটা টেন্সের বেলায় কোনো পরিবর্তন হবে না, মানে এই কোনো পরিবর্তন শুধুমাত্র পারসনের পরিবর্তন হবে, টেন্সের কোনো পরিবর্তনই হবে না। কখন? এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যে টেন্স ছিল সে একই টেন্সে থাকবে, বাকি যে চারটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি যে সাধারণত কয়টা পরিবর্তন করতে হয়? 5টা। কিন্তু যদি আমাদের রিপোর্টিং ভার্বটা যদি কি থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট, 1 নম্বরে প্রেজেন্ট ইনডেফিনিট, 2 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট, আর 3 নম্বরে ফিউচার ইনডেফিনিট। এই তিনটা সেন্টেন্সে যদি তিনটা টেন্সে যদি থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে, অর্থাৎ এই ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে পরিবর্তন হবে 4 জায়গায়, অন্যথায় 5টা জায়গায় পরিবর্তন। এখন প্রশ্ন আসে, মনে করো যে এখানে নাও নাই, তাহলে কি নাও আর পরিবর্তন করতে হতো? হতো না। যদি এই এলিমেন্টগুলোর মধ্যে একটা মিসিং থাকে তাহলে তার পরিবর্তন করা লাগবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি পেলাম? ন্যারেশন প্রধানত দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। একটা ন্যারেশনে কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে, একটা রিপোর্টিং ভার্বের অংশ আর একটা রিপোর্টেড স্পিচের অংশ, নাকি? তাহলে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এই দুটো অংশ থাকে। একটা ন্যারেশনে সাধারণত কয়টা পরিবর্তন করতে হয়? 5টা। একটা হলো রিপোর্টিং ভার্ব, এটাকে আমরা সংক্ষেপে দেব আরভি, রিপোর্টিং ভার্ব। তারপরে হচ্ছে কনজাংশন, তার কনজাংশনকে আমরা সংক্ষেপে লিখব CON বোঝানোর জন্য, পারসন,
টেন্স এন্ড ডিসটেন্স Distance. এই যে পাঁচটা পরিবর্তন করতে হয়। এখন কোন পরিবর্তনটা কখন করতে হয় সেটা আমরা দেখি। এক নাম্বার হচ্ছে কি রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এই ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সের আছে সেটার উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হবে। কি বলছি? রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে আছে সেটার উপর ভিত্তি করে আমাদের পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা জানি সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স পাঁচ প্রকার। তার মানে পাঁচ প্রকারের প্রথম প্রকার আমরা যদি একটু করে লিখি, এটা একটু মুছে ফেলি না, এটা মুছে ফেলে আমরা লেখার চেষ্টা করি। ইম্পর্টেন্ট নোট, হ্যাঁ, এটা নোটগুলো লিখে রাখার চেষ্টা করবে। তাহলে আমরা কি কি পেলাম? আমরা আচ্ছা, প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হবে কি রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বটা কি কি ভাবে পরিবর্তিত হয়? আমরা জানি সেন্টেন্স আছে কয় প্রকার? পাঁচ প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, মনে রাখতে হবে এই অ্যাসার্টিভ সেন্টেন্স মানে রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, রিপোর্টিং ভার্ব হতে পারে সে, টেল, এই দুটো সাধারণ হতে পারে সে বা টেল। মনে রাখতে হবে যে আমাদের টেন্স অনুযায়ী সে এর পরিবর্তন হতে পারে সেড হতে পারে বা টেল টোল্ড হতে পারে, ঠিক আছে? এই সে বা টেল এটা হলো মেইন ফর্ম, এইগুলোর ফর্ম পরিবর্তন হতে পারে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সে বা টেল, অ্যাসার্টিভের পর কি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে আস্ক। এটারও মানে বিভিন্ন ফর্মে হতে পারে, ফর্ম চেঞ্জ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্ক। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? আবেগ, তারপর অনুরোধ। ভাই এটা কি আবেগ কি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায়? কি বোঝায়? আদেশ, নিষেধ, অনুরোধ, তাই না? কমান্ড, এগুলো। তাহলে আদেশ বোঝায়, আদেশ ইংলিশ কি? অর্ডার। অর্ডার, আদেশ করা, এটা হচ্ছে অর্ডার। তাহলে রিপোর্টিং ইম্পারেটিভ সেন্টেন্সে ও আর ডি ই আর নাকি অর্ডার হতে পারে, রিকোয়েস্ট নাকি জি স্যার। রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস। হ্যাঁ, অ্যাডভাইস। অ্যাডভাইস, এ ডি ভি আই এস ই। মনে রাখতে হবে এখানে সি ই দিলে সেটা হয়ে যাবে নাউন, আর ভার্ব লেখার জন্য অ্যাডভাইস এস ই দিতে হবে, ঠিক আছে? তারপর কমান্ড, সাজেস্ট, হ্যাঁ, জি স্যার। কমান্ড এটসেট্রা দিলাম আমি, হ্যাঁ। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি আদেশ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব হবে কমান্ড, সরি তোমার অর্ডার। রিপোর্টেড স্পিচ দ্বারা যদি তুমি অনুরোধ বোঝায় তাহলে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে রিকোয়েস্ট। রিপোর্টিং ভার্বটা যদি উপদেশ বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচ দ্বারা উপদেশ বোঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে? অ্যাডভাইস। এগুলো ক্লিয়ার? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সাধারণত আমরা কি বোঝাই? ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা এগুলো বোঝায়। ইচ্ছা ইংলিশ কি? ইচ্ছা, উইশ। উইশ। তাহলে এখানে উইশ হতে পারে, আচ্ছা, অথবা প্রে হতে পারে, হ্যাঁ, প্রার্থনা বোঝায় প্রে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা কি কি বোঝায়? বিস্ময়, আবেগ, আবেগ, অনুভূতি। অনুভূতি মানে মানে আকস্মিক ভাব, মানে আমি খুব জয়ের সাথেও বলতে পারি বা খুব দুঃখের সাথেও বলতে পারি। তাহলে এক্সক্লেইম টু ইট, জয়, এ সি এল এ আই এম ই, এক্সক্লেইম উইথ জয় অথবা এক্সক্লেইম টু ইট সরো। সরো। তারপর এক্সক্লেইম টু ইট ফিয়ারও হতে পারে যদি ভয় ভীতিকর কোনো কিছু বোঝায় বা এই টাইপের অনেক কিছু হতে পারে, ঠিক আছে? সাধারণত এক্সক্লেইম টু ইট জয় বা এক্সক্লেইম টু ইট সরো এই দুটো ব্যবহৃত হয়। তাহলে এটা গেল আমাদের কি রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা কেমন হয় সেটা আমরা দেখতে পেলাম, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এরপর দেখো রিপোর্টিং ভার্বের পরে আমাদের কিসের পরিবর্তন হবে? কনজাংশন। এই কনজাংশনটা এটাও রিপোর্টেড স্পিচের উপর নির্ভর করে। কিসের উপরে? রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়, দেখো আমরা এটা লেখা হয়েছে না, আমরা একটু পরে লিখে দেই। রিপোর্টিং এখানে হলো কি কনজাংশনের পরিবর্তন। কনজাংশনটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে দ্যাট,
ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে ইফ অথবা ডাবল কোশ্চেনের ক্ষেত্রে ওয়েদার, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে টু অথবা অনেক সময় আমাদের দ্যাট বসে। কখন দ্যাট বসে? এটা হলো যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয়। কখন? লেট দ্বারা শুরু হয়। হ্যাঁ, লেট দ্বারা শুরু হলে তখন কি? দ্যাট বসে। হ্যাঁ, মানে ডিরেক্ট নারেশনে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট দ্বারা শুরু হয় তাহলে দ্যাট বসে। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট বসে। ঠিক আছে? তাহলে দুটোই হয়ে গেল। এরপর পারসন। পারসন পরিবর্তনটা হচ্ছে কি? ফার্স্ট পারসন, পারসন পরিবর্তন নাকি? জি স্যার। পারসন, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, আর থার্ড পারসন নো চেঞ্জ। আচ্ছা, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টেড স্পিচের তোমার যদি ফার্স্ট পারসন থাকে, রিপোর্টেড স্পিচের যে কোনো জায়গায় সাবজেক্ট অবজেক্ট বা যে কোনো জায়গায় ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে আমরা যে রিপোর্টিং ভার্বটা লিখি, যেমন হি সেড টু মি, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি আর অবজেক্ট হচ্ছে মি। ঠিক আছে? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে যদি ফার্স্ট পারসন থাকে, অর্থাৎ রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। আর টেন্স পরিবর্তন আমরা জানি যে কোনো প্রেজেন্ট টেন্স ঠিক অল্টারনেটিভ পাস্ট টেন্স হয়। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি বুঝলাম? যে প্রেজেন্ট টেন্স অল্টারনেটিভ পাস্ট টেন্স। ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার টাইম দেখো। 55 স্যার। ওকে, 55 বাজে। জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, বসো। আর এটা আমরা মোটামুটি শিখলাম। আর একটা বিষয় আছে আমাদের থেকে, সেটা হলো ডিসটেন্স। এই ডিসটেন্সটা যেমন নাও থাকলে হবে কি? দেন। তারপর টুডে থাকলে দ্যাট ডে, তারপর টুমরো থাকলে কি? দা। না, টুমরো থাকলে দা ফলোইং ডে বা দা নেক্সট ডে। আচ্ছা, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে। ঠিক আছে? এইভাবে এই যে ডিসটেন্সের পরিবর্তনগুলো আসে। তো এই যে আজকে আমরা মূলত ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে পাঁচটা নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে যে পাঁচটা ক্ষেত্রে পরিবর্তিত হয়, এই পাঁচটা ক্ষেত্রে শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা এটার অ্যাপ্লিকেশনটা দেখব, অর্থাৎ কি ভাবে এই ন্যারেশন গুলো পরিবর্তিত হয়, এটার অ্যাপ্লিকেশনটা আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার